রামকৃষ্ণ মঠ পরানগরের উদ্যোগে আজকের গদাধর শিশু বিকাশ কেন্দ্র, প্রাতকালীন এবং দিবা বিভাগ তারা যুব দিবস পালন করার জন্য এখানে সমবেত হয়েছে। আগামী দিনের এরা যুবা, আজকের দিনে তারা কিশোর হয়, এরাই আগামী দিনে যুবা হবে এবং শৌর্য এবং বীর্য স্বামীজি যা চেয়েছিলেন তার প্রতীক হয়ে দাঁড়াবে। তারা আজকে আমি প্রথমেই আমাদের পূজনীয় মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আগামী প্রজন্মের যুবাদের প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়ে এবং অন্যান্য যারা উপস্থিত আছেন দিদিমণিরা, তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের প্রারম্ভেই আমাদের আছে একটি উদ্বোধনী সঙ্গীত। চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রী বৃন্দ শ্রী চন্দন মজুমদারের পরিচালনায় শৌর্য দাও বীর্য দাও এই উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করবেন। ওরা গান করবে এইদিকে মুখ করে। হ্যাঁ, স্বামীজি ওইদিকে, এরা এইদিকে মুখ করে। যেখানেই দাঁড়িয়ে আছিস খালি ঘুরে যাবে। ঠিক আছে, তুই পাস নাই। আমি দিকে দেখো, সোজা হয়ে দাঁড়াও সকলে। সোজা হয়ে দাঁড়ায়, স্ট্রেট, হাত সাইডে করো, সোজা করো। সূর্যোদা বীর্যোদা অভিনতি বরোধা বিদ্যাদা চেতনাদা সূর্যোদা বীর্যোদা অভিনতি মিলন মান্তে নব
জীবন মোদের চরণে শরণ দাও নবীন জীবন দাও দয়ায় অপরাধী দাও চেতনা দাও সূর্য দাও বীর দাও নবীন জীবন দাও পরায় অপরাধী দাও চেতনা দাও আমাদের এখানটা বসে পড়ো সবাই বসে পড়ো সবাই চুপ করো, চুপ করো। আমাদের শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজ, আমি তাকে অনুরোধ করব বিশেষ করে যে যুব দিবসটা কি করে হলো, এই যুব দিবসের তাৎপর্য কি সেইটা একটু বলতে বিষয়। সমস্ত ছাত্ররা সোজা হয়ে বসো। কেউ কথা বলবে না, সাইলেন্স। সাইলেন্স মানে কি? তোমরা এখানে কেন এসেছো? স্বামী বিবেকানন্দ মহারাজকে ভক্তি এবং শ্রদ্ধা জানাবার জন্য। সেই জন্য সমস্ত মন শান্তভাবে সংযত করে এখন স্বামীজির শ্রীচরণে মনকে নিয়ে নিবিষ্ট করো। এটি স্বামীজির প্রতি ভক্তি প্রদর্শন করবার জন্য তোমরা এই মনে মনে তাকে ওইখানে যে যেখানে বসে আছো সেখানে বসেই শ্রদ্ধা নিবেদন করছো, ভক্তি নিবেদন করছো এবং তার আশীর্বাদ প্রার্থনা করছো মনে মনে, তাই তো? আজকে আমরা এখানে কেন এসেছি? 12ই জানুয়ারি উপলক্ষে কেন আমরা এই স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য এসেছি? একজন কেউ দাঁড়িয়ে বলো, যে কোনো একজন। ভয়ের কিচ্ছু নেই, বলো, তোমরা জানো। যে কোনো একজন দাঁড়িয়ে বলো। কেউ জানো না? মহারাজ, আপনি একবার বলতে পারেন আপনি কি বললেন?
আজকে স্বামীজিকে আমরা এখানে ভক্তি এবং শ্রদ্ধা জানাবার জন্য কেন সমবেত হয়েছি? আমরা এখানে সবাই সমবেত হয়েছি এর কারণ স্বামীজি বাংলায় পৌষ সংক্রান্তি এবং ইংলিশে 12 জানুয়ারি আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তার শ্রীচরণে আমরা নিজের মনকে আমাদের ভক্তি প্রদান করার জন্য আমরা এখানে সকলে সমবেত হয়েছি। ঠিক, গুড। আমি বুঝতে পারি 12 জানুয়ারি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, কেমন? আর আমাদের ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী এটি আগামী 21শে জানুয়ারি স্বামীজির আবির্ভাব জন্ম তিথি। সেই তিথিটি সূর্যের আবর্তনের সাথে অঙ্কের দ্বারা নিরূপণ করা হয়। সেই জন্য সেটি হলো স্বামীজির জন্মতিথি। আমাদের ওখানে বিশেষ পুজো এবং নানান রকমের ভক্তিমূলক অনুষ্ঠান সূচি হবে। সেদিনও তোমরা মঠে আসবে। বসো। বারোই জানুয়ারি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্য, আমাদের প্রাক্তন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম তোমরা শুনেছ? ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এবারে একটি ছোট্ট কাহিনী বা গল্প আমি বলছি, সেটি মনে রাখবে পরে। ইন্দিরা গান্ধী রাশিয়াতে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে। আমাদের দিল্লিতে যেমন পার্লামেন্ট হাউস হচ্ছে জাতীয় সৌধ, যেখানে আমাদের এই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে এমপি এবং মন্ত্রীরা বসে সেখানে আলোচনা করেন, ভারতবর্ষের সমস্ত সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এটা আমাদের জাতীয় সৌধ, পার্লামেন্ট। পার্লামেন্টের বাংলা ওই পার্লামেন্টই, বাংলা সঠিকভাবে আমাদের কোনো, কারণ এটা ইংরেজি শব্দ, ইংরেজদের পার্লামেন্ট থেকে আমাদের দেশেও পার্লামেন্ট এসেছে। ইন্দিরা গান্ধী গিয়েছিলেন রাশিয়াতে। সেখানে তাকে বিশেষ অভ্যর্থনা দেবার জন্য, সেখানে যেমন পার্লামেন্ট, তাকে বলে ক্রেমলিন হাউস, বিশাল বড়। সেই ক্রেমলিন হাউসে তাকে অভ্যর্থনা দেবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধী ক্রেমলিন হাউসে ঢুকবার আগেই তার নজরে পড়ে ক্রেমলিন হাউসের মাথায় একটি স্বামীজির বাণী বড় বড় করে লেখা আছে ইংরেজিতে। সেটির অর্থ হলো, স্বামীজির বাণীটির অর্থ হলো যে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একটি কুকুরও অভুক্ত থাকবে ততদিন পর্যন্ত আমার কর্মের বিরাম নেই। কুকুর কেন বললেন? এই রাস্তার কুকুর নয়, সমস্ত এই রাশিয়ান,
আমেরিকান, ব্রিটিশ সমস্ত মানুষরা কুকুরকে, গৃহপালিত কুকুরকে খুব আদরের সহিত পালন করে। তাদেরকে পালন করবার জন্য বহু টাকা পয়সা খরচ করেন। কুকুর তাদের খুব আদরের বস্তু। আর কুকুর এমন একটি জীব, প্রভুভক্ত এবং সেবাপরায়ণ, যে এর কোনো তুলনা হয় না। কুকুর প্রভুর জন্য, তার মালিকের জন্য প্রাণ দিতে পারে। তো সেখানে লেখা রয়েছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে একটি কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমার কর্মের বিরাম নেই। কথাটির তাৎপর্য হচ্ছে এই, স্বামীজি দেহ ছেড়ে চলে যাবার পরেও তার কাজ শেষ হবে না। সাধারণ মানুষ মরে ভূত হয়ে যায়, আর স্বামী বিবেকানন্দ মহা ঋষি, মহাদেবতা, তার জন্ম নেই, মৃত্যুও নেই, তিনি অমর, অনন্তকাল ধরে তিনি বেঁচে আছেন, থাকবেন। এটা আমাদের কল্পনা নয়। স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করে চলে যাওয়ার পরেও তার শিষ্য, গুরু ভাই, তার ভক্তদের অনেকবার দেখা দিয়েছেন। এখনো কোন কোন ভক্ত তাকে দেখতে পান। ইন্দিরা গান্ধী দেশে ফিরে এসে তিনি তার ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর একটি ক্যাবিনেট থাকে, সেখানে তার ঘনিষ্ঠ কিছু মন্ত্রী ইত্যাদিরা, যাদেরকে নিয়ে তিনি যে কোনো গুরুতর বিষয় নিয়ে আলোচনা করেন, সিদ্ধান্ত নেন, তাকে বলা হয় মিনিস্টার্স ক্যাবিনেট, প্রাইম মিনিস্টার্স ক্যাবিনেট। সেখানে তিনি বললেন যে রাশিয়া যেই দেশ ঈশ্বরকে মানে না, কমিউনিস্ট, তারা পর্যন্ত স্বামী বিবেকানন্দের এই বাণী, স্বামী বিবেকানন্দের বাণীর যে একটি সামাজিক তাৎপর্যপূর্ণ বাণী, অর্থাৎ সমাজের কোন একটি প্রাণী অভুক্ত থাকলেও তার কাজ বন্ধ হবে না, অর্থাৎ সেই অভুক্ত প্রাণীটির জন্য তার হৃদয় ব্যথিত হবে, কাঁদবে, তার দেহত্যাগের পরেও। আমাদের দেশে, ইন্দিরা গান্ধী বললেন, আমাদের দেশে ওই দেশ স্বামীজিকে এত সম্মান দিয়েছেন, আমাদের দেশে আমরা আমার স্বামীজিকে সেইভাবে কোনো সম্মান দেবার জন্য কোনো কিছুই করিনি, অথচ আমাদেরই সকলের আগে করার কথা ছিল। যাই হোক, বেটার দ্যান নেভার। তিনি বললেন যে আমরা আমাদের দেশের জাতীয় পুরুষ রূপে স্বামী বিবেকানন্দকে গ্রহণ করব। জাতীয় পুরুষের মর্যাদা দিয়ে তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা, বিনয় এবং তার প্রতি আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা দান করে তাকে গৌরবান্বিত করবার জন্য আমরা এই দিনটিকে, অর্থাৎ 12ই জানুয়ারি, এই দিনটিকে আমরা চিহ্নিত করে সমস্ত ভারতবর্ষের যুব দিবস রূপে নির্বাচিত করে সমস্ত স্কুল, কলেজ, সমস্ত প্রতিষ্ঠানকে আমরা জানাবো। এবং এই যুব দিবস কিভাবে উদযাপিত হবে? যুব দিবস উদযাপিত হবে তার এই 12ই জানুয়ারিটি প্রতি বছর যখন ক্যালেন্ডারে ঘুরে ঘুরে আসবে, আমরা সেই দিনটিতে বিশেষ অনুষ্ঠান করে তাকে শ্রদ্ধা নিবেদন করব, তার ভাব এবং আদর্শ নিয়ে আলোচনা করব এবং তাকে আমরা
বিশেষভাবে সম্মানিত করব। এর মাধ্যমে কি হবে, আমরাই আমাদের জাতের গৌরব খুঁজে পাব। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা এবং গৌরবের সহিত গ্রহণ করলে পরে তিনি পৃথিবীতে স্বীকৃত এমন একজন মহাপুরুষ, যাকে আমরা এইভাবে সম্মান দান করলে আমাদের নিজেদেরও জাতীয় গৌরব বৃদ্ধি পাবে। সেই জন্য এইটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে গ্রহণ করলাম। এবং ইন্দিরা গান্ধী যদিও দুর্ভাগ্যক্রমে এটি সকলের মধ্যে প্রচারিত করে যেতে পারেননি, তার আগেই তিনি মারা যান। কিন্তু তার পরবর্তী যে প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, তিনি সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সমস্ত জাতীয় প্রতিষ্ঠান এবং অফিস পত্র সমস্ত জায়গায় ভারতবর্ষের সকলকে ভারত সরকারের তরফ থেকে এইটি নির্দেশিকা জারি করা হয় যে এই দিনটিতে যাতে তাকে স্মরণ করা হয়, তার উদ্দেশ্যে বিশেষ কিছু শ্রদ্ধা দান করার জন্য, তার ভাব এবং আদর্শ নিয়ে আলোচনা করে আমাদের জাতীয় যুবকদের জাতীয় ভাবেতে উদ্দীপিত করার জন্য আমাদের এই দিনটি আমরা গ্রহণ করলাম। সেখানে ইংরেজিতে দুটি সুন্দর কথা বলা হয়েছিল। স্বামী বিবেকানন্দ ইজ দ্য সোর্স অফ ইটার্নাল ইউথ এবং হিজ লাইফ and his ideology are the eternal perennial source of human life, অর্থাৎ মনুষ্য জাতির আদর্শের অনুপ্রেরণার স্বরূপ এই স্বামী বিবেকানন্দের জীবন। কেন? স্বামী বিবেকানন্দ ভেতর দিয়ে যে ভাব এবং আদর্শ প্রকাশিত হয়েছে, সেইটি সমস্ত জাতীয় জীবনকে উদ্দীপিত করা এবং তাকে পথ দেখিয়ে অনুপ্রেরণা সহায়ে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এই দিব্য জীবন, মহাজীবন। তোমরা বড় হলে পরে বিবেকানন্দকে যত পড়বে, যত জানবে, এই কথার সত্যতা বুঝতে পারবে। ভারতবর্ষে যদিও কম, বাংলাদেশে আরো কম, কিন্তু সমস্ত পৃথিবীতে বিবেকানন্দের অত্যন্ত গভীর সম্মান এবং মর্যাদা। ভারতবর্ষের বাইরে স্বামী বিবেকানন্দকে অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সমস্ত জাতি তাকে আদরের সহিত স্মরণ মনন করে, তার ভাব এবং আদর্শ নিয়ে চলে। আমরা পিছিয়ে পড়ে আছি, কিন্তু আর পিছিয়ে পড়ে থাকা উচিত নয়। আমরা এই দিনটিকে তাকে বিশেষভাবে স্মরণ করব, মনন করব, তার বিশেষ অবদান, তার বিশেষ আদর্শ, দিব্য জীবন, তিনি কিভাবে পরার্থে জীবন যাপন করে নিজের জীবনকে গৌরবান্বিত করা যায়, সেই যে ভাব এবং ভাবনা এবং সমস্ত জাতকে একটা ঐক্যবদ্ধ উচ্চ ভাবনার দ্বারা সমষ্টিবদ্ধ একটি পথে একবর্তী একটি ভাবনার দিকে পরিচালিত করা যায়, অর্থাৎ জাতীয় ঐক্য, জাতীয় ভাবনার দ্বারা সম্বদ্ধ হওয়া একটি, আমরা সকলে এক জাতি, এক প্রাণ, এক মন, এক ভাব, আমাদের ভাব এবং আদর্শ, এই ভাবনাটি স্বামী বিবেকানন্দকে অবলম্বন করে
গড়ে তুলবার জন্য, কারণ তার জীবনের ভেতর দিয়ে এইটি প্রকাশিত হয়েছে। তিনি এইটি শেখাতে চেষ্টা করেছেন আমাদের সকলকে, ভারতের সংস্কৃতি, ভারতের আদর্শ, ভারতের উচ্চ ভাবনা, ভারতের দিব্য জাতীয় প্রেম, দেশের প্রতি, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, সকলের প্রতি তার জীবন দিয়ে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আমাদের জন্য তিনি অশেষ অনুপ্রেরণার কারণ হয়ে আছেন। আমরা তাকে স্মরণ করে, তাকে স্মরণ করে সেই পথে যদি নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, সেই পথে তার অনুবর্তী করে এগুতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। ইন্দিরা গান্ধী এটি অনুভব করতে পেরেছিলেন যে একটি বিদেশি জাত রাশিয়ান, তারা পর্যন্ত তাকে এত সম্মান দিতে পারেন, আর আমরা ভারতবাসীরা যদি না করি, এটা আমাদের পক্ষে অত্যন্ত দুঃখের এবং অমর্যাদাকর। আজকের দিনটি সেই মহান দিন। সমস্ত বেলুর মঠেতে বিভিন্ন স্কুল কলেজ থেকে সব প্রসেশন নিয়ে হাজার 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 ছাত্র ছাত্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটির সব এরা আসেন। আমাদের স্কুল কলেজগুলো এবং অন্যান্য বহু, আমি গতকাল যেখানে গিয়েছিলাম সেখানে এই জাতীয় যুব দিবস পালন করবার জন্যই গিয়েছিলাম। জাতীয় যুব দিবস সম্বন্ধে আলোচনা হলো। দুর্গাপুর থেকে আরেকটু বাঁকুড়ার দিকে যেতে বড়জোড়া একটি প্রতিষ্ঠান, সেইখানে আমি আরতি বাবু, আরেকজন মাস্টারমশাই, যে আজকে তিনি তোমাদের সামনে এসে দু চার কথা বলবেন, সেই মাস্টারমশাইকে নিয়ে আমরা সব গিয়েছিলাম। সেখানে তারা সেটা রামকৃষ্ণ মঠ মিশনের নিজেদের আশ্রম নয়, কিন্তু তারা বিবেকানন্দের ভক্ত, রামকৃষ্ণের ভক্ত। সেই জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব এবং আদর্শকে নিয়ে তারা আলোচনা করেন। তারা সেই পথেতে এগোবার জন্য পদক্ষেপ করেন। তাদের ভাবনা সমস্ত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের অনুবর্তী। আজকে তোমরা তার সম্বন্ধে আমাদেরকে আলোচনা করে শোনাবে এবং আরো অন্যান্য যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনব। সকলে বিবেকানন্দের ভাব এবং মহিমাকে নিজেদের কল্যাণের জন্য আলোচনা করে আমাদের মধ্যে গ্রহণ করবার জন্য চেষ্টা করব। এইটাই আজকের দিনের উদ্দেশ্য। যুব দিবস কি করে এলো, তার তত্ত্ব এবং তাৎপর্য, সেই সঙ্গে বলতে গিয়ে তিনি আমাদের প্রত্যেককে বললেন, তোমরা এত গোলমাল করলে কিন্তু কিছু মনে রাখতে পারছো না। স্বামীজির ভাব এবং আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, এবং তা না করলে আমরা ভবিষ্যতে বড় হতে পারবো না, আমরা মানুষ হতে পারবো না। আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে। মহারাজ এই কথাই তোমাদের এতক্ষণ ধরে খুব সোজা ভাষায় বলেছেন। এটা একটু ভাববার চেষ্টা করো। মহারাজ কি বলছেন, আমাদের সন্দীপ এসে গেছেন, ঠিক আছে। এখন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আবৃত্তি বিবেকানন্দ তিমন মান্না। আমি এর সঙ্গে তিমন মান্না। নমস্কার, আমার নাম তিমন মান্না। আজ 12ই জানুয়ারি যুব দিবস অথবা স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুযায়ী আজই আমি আপনাদের সামনে একটি আবৃত্তি প্রকাশ করতে চাই। বিবেকানন্দ। বিবেকানন্দ, তুমি বীর, যুব সমাজের ইতিহাস, তুমি উন্নতশীল, তুমি ভারতের গর্ব, পৃথিবীর বুকে জানিয়েছ বাংলার নাম। তুমি মহান, তুমি আমাদের প্রাণ, তোমার সৃষ্ট অমর সেই বাণী, সবে আপন কেহ নয় পর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি যুব সমাজের চেতনা, কতহীন জাতি
তোমার ভাই বোন পেয়েছে তোমার প্রেরণা, কৃষক, শ্রমিক, মজুর সবে দিলে তুমি ভালোবাসা, অজ্ঞানে দিলে জ্ঞানের আলো, বাংলাকে দিলে ভাষা। তুমি বিবেক, তুমি আনন্দ, তোমায় ভালোবাসি, তুমি বিবেকানন্দ। নমস্কার। ভারী সুন্দর বলেছে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশুভ নিরাময় সাইরামি। আমরা বেড়া ভাঙি, আমরা অশুভ নিরাময় সাইরামি। ঝঞ্ঝালো বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা করি ভুল অবাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অবাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা নূতন যৌবনেরই দূত। আমরা নূতন যৌবনেরই দূত। ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই আমার প্রণাম। স্কুল কর্তৃক আয়োজিত এই এগিয়ে যাব, উন্নত হব অনুষ্ঠানের মধ্যে উপস্থিত সকল মহারাজগণ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জানাই আমার প্রণাম এবং সহপাঠীদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যেতে হবে বহুদূর, তাই আজ এই শুভক্ষণে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলার শপথ নেব। সম্মানিত দিদিমণিরা, আপনাদের স্নেহময় আচরণে আমরা ধন্য। একজন মালি যেভাবে আঘাত সহ্য করে গোলাপ চারাকে বড় করে তোলে, তেমনি করে আপনারা আমাদের গড়ে তুলেছেন। আজ আমি আমার সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থী। এখানে আমি দীর্ঘ 5 বছর শিক্ষা লাভ করেছি। এখানে সকল দিদিমণিরা একান্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে আমাদের পাঠদান করেছেন। তাদের স্নেহপূর্ণ আচরণ কখনোই ভোলা সম্ভব নয়। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এক হতাম। সব বন্ধুরা মিলে কত মজা করেছি। আমি ক্লাসে খুব দুষ্টুমি করতাম, আবার পড়াশোনাও করতাম। তাই দিদিমণিরা আমাকে বকাবকিও করতেন, আবার ভালোবাসতেন। আমি তো কোনো দিন এই সকল দিদিমণিদের ভুলতে পারবো না। নতুন স্কুলে যাব, নতুন স্যার ম্যাডাম ও সহপাঠী হবে। তারা আমাদের অবশ্যই ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসা ভোলার নয়। আপনারা নিজের সন্তানের মতো করে ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তুলেছেন। এই স্নেহ অমূল্য। এই স্নেহ ভালোবাসাকে পাথেয় করে নতুন জীবনে পা দিতে চলেছি। খুব কষ্ট হচ্ছে এই বিদ্যালয় ও মাতৃ সমান দিদিমণিদের ছেড়ে যেতে। মন চায় না, কিন্তু আমাদের তো আর এখানে
পড়াশোনার সুযোগ নেই, পরবর্তীকালে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য মদের তত্ত্বাবধানে আরো উচ্চ শিক্ষার ব্যবস্থা হলে আমরা যথার্থ মানুষ হওয়ার সুযোগ পেতাম। যদিও আমরা চলে যাচ্ছি, এই কথাটি বলা ভুল, কারণ আমাদের মন সদা সর্বদাই এই দিদিমণিদের অন্তরে থাকবে। তাই আমরা বলতে পারি, আজ এই মুহূর্ত থেকে এগিয়ে যাব ও ভবিষ্যৎ জীবনে উন্নত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। স্বামীজি বলেছেন, ওঠো, জাগো, সাহস অবলম্বন করো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। আজ স্বামীজির এই বাণীর যথার্থ অর্থকে পাথেয় করে ভবিষ্যৎ জীবনের পথে আমরা এগিয়ে যাব। তাই আপনাদের সকলের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। নমস্কার। শরীরচর্চা সেটা কর। আমার মতন খুঁজে পড়া হয়েছে, ওকে তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। প্রথম লাইনটা ধরিয়ে দাও। এখন বলা যাবে না সকলের কাছে। প্রথম মহারাজকে আমি প্রণাম, আর সকল মহারাজকে প্রণাম, আর সকল শিক্ষকদের প্রণাম। আমার নাম দেবদূত পাল। আজ আমি নিবেদন করব আলোর দিশারি স্বামী বিবেকানন্দ, কবি ভবানী প্রসাদ মজুমদার। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা ঈশ্বর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজও কেন, তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে, সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে, তোমরা সবাই পড়েছ, মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব। আমি বলি, দরিদ্র দেব ভাব, মূর্খ দেব ভাব। এদেরকেই দেবতা মেনে ধন্য হব। ধন্যবাদ। কবি ভবানী প্রসাদ মজুমদারের এই কবিতাটি ভীষণ ভালো। এটা মমচিত্তে নীতি নিত্যে পৌঁছা। Namah Shivaya, Shiva Shiva, Namah Shivaya, Shiva Shiva, Namah Shivaya, Shiva Shiva, Namah Shivaya, Shiva Shiva. जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले कलेवरम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमभयं चकारचण्डताण्डवं तनुः शिव 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 जटाकटाकसभ्रमभ्रमन्निलिम्बनीशनि विलोलिनी वल्लरी विराजमानः
नंदिनी विलास बंधु बंधुरत दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरामि अदित्यंबरे मनो विभोग में सुवस्तुति शिवं शिव शिवं नमः शिवं शिव शिवं ओम नमः शिवाय ओम नमः शिवाय। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত অধ্যক্ষ মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এখানে উপস্থিত সকল মহারাজগণকে আমার প্রণাম। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত সকল সহপাঠীগণকে আমার অনেক অনেক ভালোবাসা। আজ আমরা এখানে একত্রিত হয়েছি জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য। জাতীয় যুব দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুধু ভারতে নয়, সারা বিশ্বে ভ্রমণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ ভারতকে পুণ্যভূমি বলে উল্লেখ করেছিলেন। স্বামীজি বুঝতে চেয়েছিলেন যে এই পুণ্যভূমি ভারত, যা অতীতে প্রায় সবকিছুতেই সমৃদ্ধ ছিল, কেন দীর্ঘকাল বিদেশি শক্তির হাতেই রয়ে গেল। এর উত্তর খুঁজতেই স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রে এর কারণগুলি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। স্বদেশ মন্ত্রের শুরুতেই তিনি বলেছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অধ্যয়ন করলে যে মানুষটির কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি সরাসরি মাঠে লড়াই না করলেও, সরাসরি যুদ্ধে না জড়ালেও হাজার হাজার বিপ্লবীর মনে
স্বাধীনতার বীজ বপন করেছিলেন। ব্রিটিশ অফিসারদের বক্তব্য ও লেখা থেকে আরো জানা যায় যে সেই সময় বিপ্লবীদের আর্কাইভ থেকে 3টি বই পাওয়া গিয়েছিল: শ্রীমদ্ ভগবদ গীতা, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত। শত শত বছরের নিপীড়িত ও পরাধীন দেশকে মুক্ত করতে স্বামী বিবেকানন্দ ভারতকে পূজা করার মন্ত্র দিয়েছিলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, আগামী 50 বছরের জন্য ভারত মাতাকে একমাত্র ঈশ্বর হতে দিন, যা ভারতীয়রা পূজা করবে। এর জন্য স্বামীজি ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যুব সমাজকে বারবার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দুর্বলতা এবং কাপুরুষতা পাপ, পুরুষত্ব এবং শক্তি হলো গুণ। এ প্রসঙ্গে তিনি সন্ন্যাসী হয়েও বলতেন, পরাধীন মানুষের কোনো ধর্ম নেই। তার তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামীদের কাছে স্বামীজির কথা ছিল সঞ্জীবনী সুধা। জয় স্বামীজি, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে কি নাম তোর? হ্যাঁ, কৌস্তু হাজরা। বেশ, তোর বাড়ি কোথায়?
মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম, আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আর সবাইকে আজকের দিনে শুভেচ্ছা। আমার বলাটা খুবই বেমানান হবে, কিন্তু খুব অল্প সময় বলছি। আচ্ছা, ছাত্রছাত্রী যারা বসে আছো, তোমরা সত্যিকারের হনুমান দেখেছো? কজন হাত তোলো। সত্যিকারের, ছবিতে না, কিন্তু ছবিতে বা টিভিতে না, সত্যিকারের হনুমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্বামীজি একসময় খুব হনুমান দেখতে চেয়েছিলেন। ঘটনাটা হচ্ছে, স্বামীজি তোমাদেরই মতন বয়স, উনি রামকথা শুনতে গেছেন। রামকথা মানে জানো? শ্রীরামচন্দ্রের নাম শুনেছো তো? রামায়ণ কারা কারা পড়েছো বা গল্প জানো? আচ্ছা, রামায়ণে রামচন্দ্রের সবচেয়ে বড় শিষ্য কে? হনুমান। আচ্ছা, তোমাদের মতন হনুমান না, কিন্তু তোমাদেরকে বাবা মারা বলেন না, বা শিক্ষক শিক্ষিকারা বলে হনুমান একটা, কখনো কখনো বলে বাঁদর একটা, লেজ ছাড়া। তো সেরকম না। স্বামীজি একবার রাম কথা শুনতে গেছে, তো সেখানে হনুমানের কথা শুনে ওনার খুব মনে লেগেছে, খুব ভালো লেগেছে, এবং উনি ওখানে জানলেন যে হনুমান কলা বনে থাকে। তো সেটাই ভাবতে ভাবতে উনি বাড়ি ফিরছেন, আর ঠিক করে নিয়েছেন হনুমানের দেখা পেতেই হবে। উনি পথে একটি কলা বনে ঢুকে গেলেন। ঢুকে অনেকক্ষণ রইলেন, অনেক ডাকাডাকি করলেন, কিন্তু হনুমান তো আর এলো না। খুব মন খারাপ করে বাড়ি ফিরে এলেন। তার আগে কেন গিয়েছিলেন সেটা হচ্ছে, ওই রাম কথা যিনি বলেছিলেন তাকে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা হনুমানকে কোথায় দেখা যাবে? তো সে মজা করে বললো যে কলা বনে। তো কলা বনে গেলেই দেখা যাবে? বলে হ্যাঁ, যাও না, একবার গিয়ে দেখো না। তো সেই শুনে তিনি এসেছিলেন, কিন্তু দেখা তো আর হলো না। খুব মন খারাপ করে এলেন। তো এবার বাড়িতে সবাই বলছে যে ঠিক আছে, অত মন খারাপের কিছু নেই, হনুমান তো রামের শিষ্য, হয়তো রাম অন্য কোনো কাজে ওনাকে পাঠিয়েছে। তো সেই বারের মতন একটু শান্ত হলেন, ঠিক আছে, অন্য কোনো কাজে হয়তো গেছেন। কিন্তু সেই থেকে স্বামীজির মনে হনুমানের চরিত্র দানা বেঁধে নিয়েছে। আর দেখো, তিনি যখন আরো বড় হলেন, নরেন থেকে স্বামীজি হলেন, পৃথিবী জয় করলেন, উনি কিন্তু সেই নিজের গুরুদেব যিনি রামকৃষ্ণ, তারই হনুমান রয়ে গেলেন। গুরুদেবের পথে পথে চললেন, গুরুদেব যা বলেছেন তিনি তাই করলেন। শ্রী রামচন্দ্র নির্দেশ দিয়েছিলেন হনুমানকে লঙ্কা বিজয়ের, প্রথমে গিয়ে খবর নিয়ে আসতে, তারপরে বিজয় হলো। তো আমাদের ঠাকুরও স্বামীজিকে নির্দেশ দিলেন বিশ্বজয়। ঠাকুরও সাগর পেরিয়ে গেলেন আমেরিকাতে, শিকাগোতে, সেখানে গিয়ে বিশ্ব জয় করে এলেন। এবং সেই যে বিশ্বজয় আজও রয়েছে। তো এইটা সম্পর্ক আমরা দেখতে পারি একটা। আরেকটা, আচ্ছা তোমরা কে কে বাঁদর উপাধি পেয়েছো? হাত তোলো। বাঁদর উপাধি কে কে পেয়েছো? আচ্ছা, খুব কম। বাঁদর উপাধি খুব কম। সবাই সত্যি বলছো তো? আচ্ছা, ঠিক আছে, হাত নামো। দেখো, এই বাঁদর একটা স্বামীজিকে খুব বড় শিক্ষা দিয়েছিল। স্বামীজি বেনারসে গেছেন, কাশিতে। আচ্ছা ঠিক আছে, উপাধি না পেলেও পরেও পেতে পারো, পরেও বাঁদর উপাধি পেতে পারো। তো স্বামীজি বেনারসে গেছেন, সেইখানে গিয়ে একটা অন্নপূর্ণা মন্দির আছে, সেখান থেকে ফিরছেন। তো ফিরতেই একটি বাঁদর ওনাকে তাড়া করলো। স্বামীজি ভয় পেয়ে গেলেন, একটু দৌড়লেন, বাঁদরটাও জোরে দৌড়লো, স্বামীজি আরো জোরে দৌড়লেন। কিন্তু পাশেই আরেকজন সাধু মহারাজ ছিলেন, তিনি বললেন চেঁচিয়ে যে না, পালিও না, ওর মুখোমুখি হও। তখন স্বামীজি ভাবলেন ঠিকই তো তাই, আমি কেন পালাচ্ছি, আমি তো মানুষ আর ওটা বেটা একটা বাঁদর।
স্বামীজি রুখে দাঁড়ালেন, বাঁদরটা থেমে গেল, স্বামীজি ঘুরলেন, বাঁদরটা স্বামীজিকে দেখে একটু থতমত খেল। স্বামীজি বাঁদরের দিকে এগিয়ে গেলেন, বাঁদরটা একটু পিছল। স্বামীজি দৌড়লেন, বাঁদরটা ছুটে পালিয়ে গেল। স্বামীজি তখন আশ্বস্ত হলেন। তো এর থেকে একটা শিক্ষা স্বামীজি বলছেন, বিদেশে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, যে দেখো আমরা যদি কঠিন পরিস্থিতি দেখে পিছিয়ে যাই তাহলে পিছতেই হবে। আমাদের কঠিন পরিস্থিতিকে মুখোমুখি হতে হবে, তাকে চ্যালেঞ্জ করতে হবে। এই গল্পটার নাম হচ্ছে চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জ। যে বাঁদরটা ছিল সেটা স্বামীজির কাছে একটা চ্যালেঞ্জ। স্বামীজি ওই চ্যালেঞ্জকেই চ্যালেঞ্জ করে বসলেন, যে আয় দেখি তুই আমাকে কি চ্যালেঞ্জ করছিস, আমি তোকে চ্যালেঞ্জ করব। তো এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে তোমরা অনেক কঠিন পরিস্থিতিতে হয়তো পড়বে, মা ঠাকুর না করেন তোমরা পড়ো কখনো, কিন্তু যদি পড়ো ঘাবড়ে যাবে না, তাকে কিভাবে ওভারকাম করতে হবে, পেরিয়ে যেতে হবে সেইটা ভাব। আর সবসময় তোমাদের সাথে এই তিনজন আছেন, শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর স্বামীজি। কেন তোমরা এনাদের আদর্শে যে বিদ্যালয় গঠিত সেখানে পড়ছো, ফলে তোমাদেরই একটা সুবিধে রয়েছে। তো এইভাবে স্বামীজির জীবনে স্বামীজি অনেক কঠিন পরিস্থিতিতে গেছেন। শিকাগো গেলেন, তখন দেখলেন কি যে ওনার কাছে যেই সভায় গিয়েছিলেন উনি সেখানে বলতে পারবেন না, না আছে ওনার কাছে পরিচয়পত্র, আর ঠিকানাটাও সেরকম নেই। তো কি করেন, খুব কঠিন পরিস্থিতি, চলে যেতে হবে, টাকা পয়সাও নেই। তো যাই হোক বোস্টনে গেলেন, বোস্টন থেকে উনি একটা সুবিধে পেলেন, ওখানে প্রফেসর জন হেনরি রাইট ওনার পাণ্ডিত্য দেখে চিঠি লিখে দিলেন যে স্বামীজি আপনার কাছ থেকে কে পরিচয়পত্র চাইবে। তো একটা কথা বললেন সূর্যের সাথে তুলনা করে। তো স্বামীজি সেই চিঠি আর ঠিকানা নিয়ে এলেন শিকাগোতে, কিন্তু কি হলো, ঠিকানার কাগজটা হারিয়ে গেল। কোথায় খুঁজবেন? দেখো কত কঠিন পরিস্থিতি। তোমাদের যখন কিছু হারিয়ে যায় বা পাও না, তোমরা তো মার কাছে যাও, বাবার কাছে যাও, অচেনা অজানা লোকের কাছে যাও, সেখানে কেউ যদি তাড়িয়ে দেয় তাহলে মনে খুব কষ্ট হয় না? হয়তো। তো স্বামীজিকে অনেকে তাড়িয়ে দিল। একটা জার্মান এরিয়ায় উনি গেছেন, ওনার কথা কেউ বুঝছে না, উনিও যখনও জার্মান জানতেন না, অতটা পরে শিখেছিলেন। তো একজন তো বন্দুক বের করে দেখালো যে পালাও এখান থেকে। তো বিধ্বস্ত হয়ে একটা জায়গায় বসে পড়লেন যে আর কিছু করার নেই ঠাকুর, তুমি যা করবে। তখন কি হলো, ওনার শক্তি নেই, সকাল থেকে কিছু আগের দিন থেকে প্রায় রাত্রি থেকে কিছু খাওয়া দাওয়া নেই, পোশাক পরিচ্ছদ মলিন হয়ে গেছে। তো উনি রাস্তার উপরেই বসে পড়লেন। ঠিক কি হলো, হঠাৎ আর সারেন্ডার, টোটাল সারেন্ডার, ভগবানের কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ, যে আমার আর কিছু করার নেই, এবার তুমি যা করবে তাই করো। তো সঙ্গে কিছুক্ষণ পরে উল্টো দিকের বাড়ির থেকে একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন যে আপনি কি ধর্মসভার প্রতিনিধি? স্বামীজি বললেন হ্যাঁ। বললেন আসুন আমার সাথে। ভদ্রমহিলা খুব ধনী ছিলেন, উনি নিয়ে গেলেন। পরবর্তীকালে ওনার ছেলের আর মেয়ের সাথে স্বামীজির খুব ঘনিষ্ঠতা হয়েছিল, প্রায় সমবয়সী, বন্ধুর মতো। তো উনি তারপরে ওনাকে ধর্ম মহাসভায় নিয়ে গেলেন এবং পরিচয় করিয়ে দিলেন, ওনার এন্ট্রি হয়ে গেল, উনি সভায় বক্তব্য রাখবেন। ওখানে একটা ব্যাপার হলো কি, যে ওই সময় আমরা তো ইংরেজ শাসিত ছিলাম, পুরো পৃথিবীটাই যে সাদা চামড়ার লোকেরা মোটামুটি কালো চামড়ার লোকের উপরে শাসন করত। তো ওখানে কি হয়েছিল, নিয়ম কি ছিল, যে স্বামীজি যেরকম ওখানে বক্তৃতা রাখবেন, তো ওনার থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো স্বামীজির ব্যবস্থা হলো মিস্টার লায়নের বাড়িতে, মানে মিস্টার লায়ন বলে একজন ছিলেন, ওনার বাড়িতে। এবার মিস্টার লায়ন তো স্বামীজিকে নিয়ে যাবেন, কিন্তু ভাবছেন যে আমার বাড়িতে তো সাদা চামড়ার দুজন রয়েছেন অতিথি, এবং ইনি যাবেন কালো চামড়ার লোক, তাহলে ওনাদের অসুবিধে হবে, ওনারা কি ভাববেন। তো ঠিক আছে, আমি স্বামীজিকে অন্য একটা হোটেল ভাড়া করে রাখবো, এই উনি ভাবছেন। ভাবতে ভাবতে স্বামীজির সাথে আলাপ হলো, কথা হলো, আস্তে আস্তে কথা বাড়লো, উনি মুগ্ধ হয়ে গেলেন। বাড়িতে স্বামীজিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বললেন যে দেখো, আমাদের বাড়িতে যেই অতিথিরা আছেন ওনারা যদি চলেও যান আমার কিছু যায় আসবে না, কিন্তু ইনি, এই ভারতীয় সন্ত যিনি আছেন, ইনি যেন আমার বাড়ি থেকে না যান। ইনি এতটাই পণ্ডিত, এতটাই ভালো লোক। তো এইভাবে আমরা দেখি স্বামীজির মলিন বস্ত্র ইত্যাদি কিছু না,
আমাদের যে জ্ঞান বিদ্যা বা ব্যবহার সেটাই আসল। তোমাদের আমি যা দেখছি তোমাদের ব্যবহার জ্ঞান বিদ্যা খুবই ভালো, তোমরা এইটাই বজায় রাখবে। আর স্বামীজির ছোট ছোট গল্পগুলো পড়বে, এরকম অনেক গল্প আছে যেগুলো তোমাদের ভালো লাগবে। তো এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।